ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রাজপথে পূজা উদযাপন ফ্রন্ট। সার্বভৌমত্ব রক্ষায় কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। হাসিনার পাশে থাকায় দিল্লির কড়া সমালোচনা মির্জা ফখরুলের। আমার বাংলাদেশের যেখানে যেখানে আপনারা আঘাত করবেন সেখানে থেকেই আমরা যুদ্ধ ঘোষণা করব। আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করব, দিল্লির দাসত্বকে খান খান করে দেব। কোন একটা বিশেষ রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে পাশে দাঁড়িয়ে সে বাংলাদেশের গণতন্ত্রের ক্ষতি করবে না, তার সাথে কঠিন সময় পার করছে দেশ, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ বিকেলে। Globally, we are at a strategically critical times, and Bangladesh is no exception to that. The global problem solving must therefore rely on cooperation, not conflict. দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে ব্যবসা বাণিজ্যে প্রভাব দেখছেন না অর্থ উপদেষ্টা। যেখানে কম দামে পণ্য সেখান থেকেই কিনবে বাংলাদেশ। করদুয়ার বুকে ইকোনমিক জোন, বিনোদন পার্ক, এনজিওর দখলদারিতে বদলে গেছে নদীর গতিপথ। সব জেনেও নির্বিকার বগুড়ার প্রশাসন। মন্ত্রীদের গণপদত্যাগের পর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন প্রত্যাহার। প্রেসিডেন্ট ইউন সুককে অপসারণে পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব বিরোধীদের। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের আগে বক্তারা বলেন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, দিল্লির দাসত্ব রুখে দিতে একসঙ্গে লড়াই করবে সব ধর্মের মানুষ। হাসিনা ভারত এসে আমাদের দেশে ষড়যন্ত্র চালাচ্ছে, তখন আপনারাও এসেছেন। যেই মহিলা কি বলে আজকে 2 মাস পরে পাচ্ছেন ষড়যন্ত্রের গন্ধ। যেই মোদিবাবু এত বড় বড় কথা বলেন, সেই মোদিবাবু ব্যর্থ হয়েছেন কূটনীতিবিদদের নিরাপত্তা দিতে। যেই মোদিবাবু হিন্দুত্ববাদ নিয়ে বড় বড় কথা বলেন। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে চক্রান্ত করছেন ভারতের শাসক দলের নেতারা। এ অভিযোগ করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ বলেন, দিল্লির দাসত্ব রুখে দিতে একসঙ্গে লড়াই করবে হিন্দু মুসলমান সহ সব ধর্মের মানুষ। আমি সম্প্রসারণ চালিয়ে আমরা বাংলাদেশ, নেপাল, ভুটান এবং অন্যান্য আশেপাশের দেশ আমরা কবজা করে নেব। এইটা কিন্তু আপনারা পোকার স্বর্গে বাস করছে। আমরা জোর গলায় বলতে পারি, বাংলাদেশের মানুষ আমরা যে যাই রাজনীতি করুক, এক শেখ হাসিনা ছাড়া যে যাই রাজনীতি করুক, আমরা অন্য ধর্মের প্রতি ঘৃণা ছড়ানো, বিদ্বেষ পোষণ করা, এইটা আমরা কখনোই করিনি। এদিকে শেখ হাসিনার পাশে থাকায় ভারতের কড়া সমালোচনা করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনে দলীয় সমাবেশে তিনি বলেন, সংখ্যালঘুদের নিয়ে অপপ্রচার চালিয়ে বিভেদ তৈরির পাঁয়তারা চলছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। শোয়েব কবিরের রিপোর্ট। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে সমাবেশ আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের সঙ্গে ভারতের সাম্প্রতিক উত্তেজনার বিষয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত না করতে দিল্লির প্রতি আহ্বান জানান তিনি। ভারতের আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনার নিন্দা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। কোন একটা বিশেষ রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে পাশে দাঁড়িয়ে সে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে না, তার সাথে আগরতলার অফিস, কলকাতায় হাই কমিশনের আক্রান্ত। এটা কোন ধরনের বন্ধুত্ব, এটা কোন ধরনের প্রতিবেশিতা? আমরা আশা করি যে ভারত তার যে অতীতে যে ভুল করেছে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে বিচ্ছিন্নতা সৃষ্টি করতে
এটাকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে এবং তাদের এখন যে কার্যকলাপ যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে সেই কার্যকলাপগুলো তারা বন্ধ করবে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দেশের মানুষ অপেক্ষা করছেন বলেও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বাংলাদেশ কঠিন সময় পার করছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন সেরিমনিতে বক্তব্য রাখেন তিনি। বলেন, বৈশ্বিক সংকট সমাধানে দ্বন্দ্বের পরিবর্তে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। সশস্ত্র বাহিনীতে কর্মরতদের উচ্চতর সমরজ্ঞান এবং গবেষণার জন্য সামরিক বিদ্যায়তন হিসেবে পরিচিত ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রতি বছর এখান থেকে প্রতিরক্ষা কৌশল সংক্রান্ত উচ্চতর কোর্স সম্পন্ন করেন দেশ বিদেশের যোদ্ধারা। এবছরে ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের শিক্ষা সমাপনী সনদ বিতরণী অনুষ্ঠানে সকালে এনডিসিতে আসেন প্রধান উপদেষ্টা। কলেজ কমান্ড্যান্টকে সঙ্গে নিয়ে 2024 সালে কোর্স সম্পন্ন করা দেশি বিদেশি কর্মকর্তাদের সনদ তুলে দেন ডক্টর ইউনূস। উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, কঠিন সময় পার করছে বিশ্ব, প্রয়োজন জাতিগত ঐক্য। Globally, we are at a strategically critical times, and Bangladesh is no exception to that. It's only the people of a nation that can decide on the destiny of their nation. To thrive, we need to be together more than ever before. সামরিক অঙ্গনের এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বার্তা, বৈশ্বিক সংকট দ্বন্দ্বে নয়, সমাধান হবে সহযোগিতায়। Global challenges do not belong to any one nation alone. They need multilateral efforts to overcome. The global problem solving must therefore rely on cooperation, not conflict. জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ভূমিকার প্রশংসা করেন অন্তর্বর্তী সরকার প্রধান। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ঐক্যের ডাকে আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধান উপদেষ্টা। বিকেলে বিএনপি ও জামাতে ইসলামের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনূস। বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এর আগে গতকাল প্রধান উপদেষ্টা ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশের জুলাই আন্দোলন এবং ছাত্র জনতার গণতান্ত্রিক সংগ্রামকে ভারতের দ্ব্যর্থহীনভাবে স্বীকৃতি দেওয়া উচিত বলে মনে করেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি আরও মনে করেন, নতুন বাংলাদেশের ভিত্তি জুলাই গণজাগরণকে অস্বীকার করা দুদেশের সম্পর্কের জন্য ক্ষতিকর। আর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম মনে করেন, ভারতের শাসক শ্রেণী বিভাজন ও বাংলাদেশ বিরোধিতার রাজনীতি করছে। মাহফুজ আলম ও নাহিদ ইসলাম তাদের ভেরিফাইড ফেসবুকে আলাদা পোস্টে একথা বলেন। সাম্প্রতিক ঘটনা প্রবাহের জেরে এবার বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরলেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। বুধবার ফেসবুক পোস্টে উপদেষ্টা মাহফুজ আলম লেখেন, নতুন বাংলাদেশের ভিত্তি জুলাই গণজাগরণকে পাশ কাটানো দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর। উপদেষ্টা আরও লেখেন, ভারত জুলাই অভ্যুত্থানকে জঙ্গি, হিন্দু বিরোধী এবং ইসলামপন্থীদের ক্ষমতা দখল হিসেবে চিত্রিত করার চেষ্টা করছে, কিন্তু এই প্রোপাগান্ডা ও উস্কানি ব্যর্থ হচ্ছে। প্রায় 2 দশক পর দেশের মানুষ বিনা দ্বিধায় গণতান্ত্রিক অধিকার ভোগ করছে বলেও পোস্টে উল্লেখ করেন উপদেষ্টা মাহফুজ আলম। বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশে সরকারের জনগণের মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রয়োজন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বেদান্ত প্যাটেল। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, যে কোনো অভিযুক্ত ব্যক্তির মৌলিক মানবাধিকার রক্ষা করতে হবে। There needs to be the respect of fundamental freedoms. There needs to be respect of religious freedom and basic human rights. Any kind of protests should be and need to be peaceful, and that any kind of crackdown, not even crackdown, that governments need to respect the rule of law. They need to respect basic human rights as a part of that, and that's something we'll continue to emphasize. ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন রাজনৈতিক ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়বে না। যে দেশ কম দামে দ্রুত পণ্য দেবে সে দেশ থেকেই আমদানি করবে বাংলাদেশ।
দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনীতি বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ মন্তব্য করেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। ভারতের ব্যবসায়ীরা তাদের রাজনীতিবিদদের কথায় বিভ্রান্ত হবেন না বলে আশা প্রকাশ করেন তিনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন চলছে। এর প্রভাব বাণিজ্যে পড়ার আশঙ্কা করছেন অনেকে। ভারতের দিক থেকেও রাজনীতিবিদরা বাণিজ্য না করার হুমকিও দিচ্ছেন। তবে এগুলো রাজনৈতিক কথা বলে উড়িয়ে দিলেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। বুধবার সরকারি ক্রয় ও অর্থনীতি বিষয়ক উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে কোনো টানাপোড়েন হবে না। পলিটিশিয়ানরা কি বলে না বলে, যদি ওখানে এক্সেস থাকে, প্রাইসের আপনার ইস্যু হয়, তারা কি করবে? বিক্রি করতে হবে। আপনার কাছে বিক্রি করে আরেকজনের কাছে বিক্রি করতে হবে। অতএব এটা আমার মনে হয় হ্যাঁ কিছুটা তারা বলে দেবো না, তখন তারা ওদিকে ব্যবসায়ীরা তখন প্রোটেস্ট করবে যে আমরা কোথায় যাবো। ভারতের সঙ্গে আমাদের কোনো কমার্শিয়াল ইস্যুতে বাণিজ্যিক ব্যাপারে এখানে কিন্তু রাজনীতির ব্যাপার আসছে না। এ সময় উপদেষ্টা দাবি করেন, বাজার পরিস্থিতি ভালো হচ্ছে। প্রত্যাশা অনুযায়ী দাম না কমার পিছনে সরবরাহ ব্যবস্থাকে দুষছেন। সাপ্লাই চেনের মধ্যে কিন্তু অনেক কমিটি আছে, বহু লোক ইনভলভ, ট্রান্সপোর্টের ব্যাপার আছে, বাজারের ব্যাপার আছে। সেগুলো অ্যাড্রেস না করলে তো শুধু খালি আনলাম, তাও গুদামে রয়ে গেল, তারপর সেটা তো বাজারে আপনার ডিরেক্টলি ভোক্তার কাছে যে বেনিফিটটা, সেটা সম্ভব হয়ে গেছে। উপদেষ্টা জানান, চাল ও মসুর ডাল আমদানির জন্য অনুমোদন দেওয়া হয়েছে, আর সয়াবিন তেল সংকট নিরসনেও কাজ চলছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। নিজেদের গড়া ট্রাইব্যুনালে আসামের কাঠ গড়ায় দাঁড়ালেন সাবেক আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সঙ্গে ছিলেন আরেক আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু। বুধবার এই দুজনকে জুলাই আগস্টের গণহত্যার মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন। আমির হোসেন আমু 14 দলের একটি বৈঠক সংগঠিত হয়। গণভবনে এই বৈঠকে তিনি একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি ছিলেন এবং সেই বৈঠকে কারফিউ জারির সিদ্ধান্ত হয় এবং কারফিউয়ে দেখা মাত্র গুলির সিদ্ধান্ত হয় এবং পরবর্তী আপনারা 20 তারিখ থেকে দেখেছেন সারা দেশে কিভাবে নিরীহ নিরস্ত্র সাধারণ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে, চিরতরে পঙ্গু করা হয়েছে, অন্ধ করা হয়েছে, আহত করা হয়েছে। এখনও তারা এই শরীরে সে সকল দাগ বয়ে নিয়ে বেড়াচ্ছেন, আর যারা নিহত হয়েছেন তাদের পরিবাররা এই ক্ষত বয়ে নিয়ে বেড়াচ্ছেন। কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, ঢাকা 2 আসনের কামরাঙ্গীরচর ও সাভার এলাকায় নিরীহ ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর নির্দেশ দেওয়ার। এই দুজনকেই গ্রেফতার দেখিয়ে 18 ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ইতিমধ্যে তদন্তে যে সমস্ত অভিযোগ পাওয়া গিয়েছে আমরা সেগুলোকে ট্রাইব্যুনালের সামনে পড়ে শুনিয়েছি, তারাও শুনেছেন। ট্রাইব্যুনাল পরবর্তীতে আমাদের আবেদন মঞ্জুর করে তাদেরকে ট্রাইব্যুনালের গ্রেফতার দেখিয়েছেন এবং কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে 18 ডিসেম্বর এই মামলার নির্ধারিত তারিখ আছে, সেদিনকে তাদেরকে অন্যান্য আসামিদের সাথে পুনরায় উপস্থাপন করা হবে। এদিন গণহত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসানকে ট্রাইব্যুনালের আরেক মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। মন্ত্রী আনিসুল হক, তাকে 2টি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু, এরাও ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী কমিশনার সলিমুল্লাহ ছলু এবং সাবেক একজন এমপি ঢাকারই সাদেক খান, তাদেরকেও এই আজকে মোহাম্মদপুর একটি থানা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সরকার পতনের পর জামিনে মুক্তি পেয়েছেন 170 জঙ্গি ও 11 শীর্ষ সন্ত্রাসী। এছাড়া কারাগার থেকে পালানো 2200 আসামির মধ্যে গ্রেফতার করা হয়েছে 1500 জনকে। বাকিদের ধরতে তৎপরতা চলছে। সকালে কারা অধিদপ্তরের সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান কারা মহাপরিদর্শক। সম্প্রতি কারাগার নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভ্রান্তিমূলক খবর প্রচারের পরিপ্রেক্ষিতে কারা অধিদপ্তরের সংবাদ সম্মেলন। বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে কারা মহাপরিদর্শক জানান, জুলাই আগস্টে দেশের কারাগারগুলো থেকে পালিয়ে যান 2200 আসামি। এর মধ্যে 1500 জনকে গ্রেফতার করা হয়েছে, আর 5 আগস্টের পর জামিনে মুক্তি পেয়েছেন 11 শীর্ষ সন্ত্রাসী ও 174 জঙ্গি। 174 জনের মতো বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে, আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেফিনেশনে 11 জন মুক্তি পেয়েছে।
টোটাল 70 জনের মতো যারা পালিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে 70 জনের মতো পলাতক আছে। বিএসএমএমইউ এ চিকিৎসা নিতে এসে আসামিদের হামলার শিকার হওয়া নিয়ে প্রশ্নের উত্তর দেন কারা মহাপরিদর্শক। রক্ষীরা এখানে উপস্থিত ছিল এবং তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে বলে ঘটনাটা বেশি দূর গড়াতে পারেনি। বাট ডেফিনেটলি নিরাপত্তা দুর্বলতা ছিল, যে বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি এবং এই বিষয়ে যাতে পরবর্তীতে এরকম যাতে ঘটনা না ঘটে এই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব। দেশের 69টি কারাগারের মধ্যে 17টির অবস্থা জরাজীর্ণ। এগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানান কারা মহাপরিদর্শক। এই 17টা কারাগার অতি পুরনো এবং এগুলোকে আসলে আমাদের পুনর্নির্মাণ করতেই হবে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। অরিত্রী অধিকারীকে আত্মহত্যায় প্রচারণার মামলার রায় ষষ্ঠবারের মতো পেছানোয় উদ্বেগ প্রকাশ করেছেন তার বাবা মা। রাজধানীর পুরান ঢাকায় কোর্ট রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা। গেল 25 জুলাই মামলার রায় ঘোষণার দিন ধার্য থাকলেও পিবিআইকে পুনঃ তদন্তের দায়িত্ব দেওয়া হয়। এতে মামলার রায় বিলম্বিত হওয়ার আশঙ্কা জানান অরিত্রীর বাবা। 2018 সালে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার সময় মোবাইল পাওয়ায় নবম শ্রেণীর ছাত্রী অরিত্রীকে নকল করার অভিযোগে বহিষ্কারের হুমকি ও তার বাবা মাকে অপমান করায় আত্মহত্যা করেন বলে জানানো হয় এছাড়ে। পরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও শাখা প্রধান জিনাত আক্তারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। ষষ্ঠবারের পর এসে আদালত এক পর্যায়ে মামলাটি রায় না দিয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে পুনরায় অধিকতর তদন্তের জন্য পিবিআইতে প্রেরণ করেন। কিন্তু 4 মাস অদ্যাবধি আমি ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছি, আজ অবধি কোনো পিবিআই এই মামলার কোনো ধরনের কোনো ডকুমেন্টস তারা পায়নি এবং আমিও ন্যায় বিচার থেকে বিলম্ব হচ্ছি। আমি বিচার নিয়ে অনিশ্চয়তায় ভুগছি। ন্যায় বিচারের আশায় 6টি বছর পার করলাম। এই বিচার পেতে আর কত অপেক্ষা করতে হবে? বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ঐক্য পরিষদ। সকালে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা। স্বৈরাচারী হাসিনার পরিবারের সদস্যদের নামে কোনো প্রতিষ্ঠানে না রাখার দাবি করেন তারা। এই সময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয়দের হস্তক্ষেপ বন্ধ করার আহ্বান জানানো হয়। দেশের সম্প্রীতি নষ্টে যারা আগ্রাসন চালিয়ে যাচ্ছে তাদের সব ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার পরিবারের নামে যেখানে যত স্থাপনা আছে তাদের নাম আমরা মুখে উচ্চারণ করতে চাই না। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই। এই বাংলাদেশ থেকে যারা অর্থ পাচার করেছে তাদের বিচার চাই। আমরা চাই অচিরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন হবে। বঙ্গমাতা ফজলুন্নেসা একটি কনভেনশন হল আছে, তারও পরিবর্তন করতে হবে। দুপুরের সময় আরও থাকছে, কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমুখী মুদ্রানীতির প্রভাব রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ এনবিআর, বেড়েছে ঘাটতি, বন্ড ছাড়ার পরামর্শ অর্থনীতিবিদদের। করতোয়া নদীর প্রায় 5 একর জায়গা দখল করে বগুড়ায় সাম্রাজ্য গড়ে তুলেছে বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস। নদীর জায়গা দখল করে স্থাপন করেছে ইকোনমিক জোন ও বিনোদন পার্ক। প্রশাসনের পক্ষ থেকে বারবার অভিযান চালালেও বহাল তবিয়তে কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি। এখন এলাকাটি দেখলে মনে হবে নদী যেন ভুল করে ঢুকে পড়েছে টিএমএসএস এর দুর্গে। এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসন দিয়েছে গতানুগতিক আশ্বাস। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। 2500 বছর আগে বগুড়ার করতোয়া নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল পুণ্ডনগর সভ্যতা। আর সেই পুণ্ডনগর সভ্যতাতেই ইউরোপ থেকে বণিকেরা আসতো বড় বড় বাণিজ্য তরে নিয়ে নদীর বাঁক ধরে বাণিজ্য করতে। সেই নদীর বাঁক রয়েছে ঠিকই, তবে প্রতিটি বাঁকে রয়েছে এখন দখল দূষণের চিত্র। করতোয়া নদীর পানির প্রধান উৎস এখন বিভিন্ন কলকারখানার বর্জ্য মিশ্রিত কালো জল। ঢাকা রংপুর মহাসড়কে বগুড়ার বাঘোপাড়ায় নামবিহীন এক পেপার মিলের বর্জ্য নামছে নদীতে। খোঁজ নিয়ে জানা যায় এটি বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর অঙ্গ প্রতিষ্ঠান বিসিএল এর পেপার মিল। শুধু করতোয়া দূষণেই ক্ষান্ত হয়নি টিএমএসএস, দখলেও সবার সেরা বেসরকারি সেবামূলক এই প্রতিষ্ঠান। প্রথমে ময়লা ফেলে নদী ভরাট, তারপর সীমানা প্রাচীর, এভাবেই করতোয়া নদীর বড় একটি অংশ গিলে খেয়েছে টিএমএসএস। নদী দখল করে এই প্রতিষ্ঠানের সাম্রাজ্য এতটাই বড় হয়েছে যে আপাত দৃষ্টিতে মনে হবে এই সাম্রাজ্যের ভেতরে নদী ঢুকে পড়েছে। তাই নদীর গতিপথ পরিবর্তন করে গড়ে তোলা হচ্ছে টিএমএসএস এর ইকোনমিক জোন ও বিনোদন পার্ক। টিএমএসএস আস্তে আস্তে একটা জমি কিনে সেখানে গাছ লাগায়। মানে পানির অবস্থা এমন একটা হয়ে গেছে যে আমরা আর পানিতে নামতেই পারি না।
শুধু স্থানীয়দের অভিযোগেই নয়, সরকারি নথি বলছে এ পর্যন্ত যতবার জরিপ হয়েছে ততবারই করতোয়া দখল দূষণে টিএমএসএস ও বিসিএল এর নাম উঠে এসেছে। নথি অনুযায়ী করতোয়া নদীর 4.9 একর জমি দীর্ঘদিন ধরে দখল করে থাকলেও তা উদ্ধার করতে পারেনি প্রশাসন। অব্যাহত দখল দূষণের কারণে 2019 সালে টিএমএসএস এর নিবন্ধন বাতিলের সুপারিশের সঙ্গে 20 কার্যদিবসের মধ্যে ফৌজদারি আইনে মামলা করতে বলা হয় দখলদারদের বিরুদ্ধে। তবে নদী দখলের অভিযোগকে ভিত্তিহীন দাবি করছে টিএমএসএস কর্তৃপক্ষ। পরিমাপে সরেজমিন কোথাও কিন্তু টিএমএসএস নদীর সম্পত্তি দখল করেছে এই ধরনের কোনো রিপোর্ট বা প্রতিবেদন কিন্তু আসে নাই। করতোয়া দখল দূষণে টিএমএসএস সরাসরি জড়িত স্বীকার করে জেলা প্রশাসন বলছে দ্রুত নেওয়া হবে ব্যবস্থা। ওনারা বলেন জেলা প্রশাসন থেকে লিজ দেওয়া হয়েছে, তো এটি আসলে আমরা নথি ঘাটাঘাটি করে যেটি দেখেছি যে এই নদীর জায়গা লিজ দেওয়ার আসলে কোনো বিধান নেই। টিএমএসএস সংলগ্ন এলাকা সেখানে কিন্তু 11 কিলোমিটার আমরা আরও অতিরিক্ত খনন অতি শীঘ্রই শুরু করব। ডিমার্কেশন যখন হয়ে যাবে ওই আমার নদী এরিয়ার মধ্যে যে স্থাপনাই থাকবে সেগুলো আমরা উচ্ছেদ করব। 2023 সালে নদী দখলের অভিযোগে টিএমএসএসকে 10 লাখ টাকা জরিমানা করেছিল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। দেশের মৎস্য প্রজননে গুরুত্বপূর্ণ হালদা নদী নিয়ে গবেষণার জন্য নেই আলাদা কোনো প্রতিষ্ঠান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি থাকলেও তা অবহেলিত। সংকট নিরসনে পর্যাপ্ত বরাদ্দ চেয়ে ইউজিসির কাছে আবেদনের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারিফ রহমানের রিপোর্ট। হালদা বিরল বৈশিষ্ট্যের একমাত্র নদী, বিশ্বের একমাত্র জোয়ারভাটা সমৃদ্ধ নদী হালদা স্বাদুপানি মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র। দেশের সবচেয়ে বড় এই প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র থেকে প্রতি বছর মা মাছ ডিম ছাড়ার পর স্থানীয় জেলেরা তা সংগ্রহ করে সরবরাহ করেন সারা দেশে। তবে 88 কিলোমিটার দীর্ঘ এই নদী নিয়ে নেই আলাদা কোনো গবেষণা প্রতিষ্ঠান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের 2 কক্ষে 7 বছর ধরে গবেষণা চললেও তা অবহেলিত। অথচ ল্যাবরেটরি একটি গবেষণা প্রতিবেদন প্রকাশের পর বন্ধ হয়ে যায় পানি দূষণের 3টি কারখানা। হালদার মাছের গ্রোথ এবং হ্যাচারি মাছের গ্রোথের মধ্যে ডিফারেন্সগুলো এগুলো আমরা বের করার চেষ্টা করছি, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় আমাদের যে বার্ষিক যে এরিয়া এখানে বিভিন্ন কারণে পুকুরের লিজ নেওয়া বা এই ধরনের সমস্যাগুলো থাকে, আমরা ফিল্ডের কাজগুলো এখানে করতে পারি না। এখানে যে অর্থায়নটা আসার কথা ছিল ওরকম আসে না। তারপর এখানে কাজটা আমাদের মেনলি করা হয়তো এই দিকে যদি কর্তৃপক্ষ একটু দৃষ্টি দিতে হবে। গবেষকরা বলছেন ল্যাবরেটরি পরিচালনা নেই আলাদা কোনো বরাদ্দ, তাই সুযোগ থাকলেও অনেক সময় চালিয়ে যাওয়া সম্ভব হয় না গবেষণা কার্যক্রম। রিভার কোয়েস্ট প্রোগ্রামগুলো হয়, এখানে একটা ডেলি এক্সপেন্সেস, ডেলি একটা খরচ আছে। আজ পর্যন্ত একটা পয়সা বিশ্ববিদ্যালয় থেকে সাপোর্ট দেওয়া হয়নি এবং সম্পূর্ণরূপে আমার স্যালারির টাকা আর্থিক সাপোর্ট দিয়েই এই ল্যাব আমি চালাচ্ছি। সংকট সমাধানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে বরাদ্দ চেয়ে আবেদনের কথা জানিয়েছেন উপাচার্য। বাংলাদেশের জন্য এটা একটা বড় ধরনের রিসোর্স আমি মনে করি, এখানে নিয়ে গবেষণা করা উচিত। সেই জন্য আমরা প্রায়োরিটি দিয়ে আমরা ইউজিসিকে চিঠি লিখেছি হালদা রিসার্চ সেন্টারের যে জনবল, সেই জনবলের জন্য বাজেট দেওয়ার জন্য এবং রিসার্চ সেন্টারের কাজটা খুব সুন্দরভাবে স্মুথলি করা যায় কিনা সেই ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে আমরা চিঠি দিয়েছি। মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র সংরক্ষণ, পানি গবেষণা ও উন্নয়ন সহ নদী বাঁচাতে কাজ করছে হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রতিষ্ঠার 1 যুগ পার করেও কাঙ্ক্ষিত নাগরিক সেবা দিতে ব্যর্থ রাজশাহী ওয়াসা। শুধু সিস্টেম লসের কারণে প্রতি বছর 8 কোটি টাকার বেশি রাজস্ব বঞ্চিত হচ্ছে প্রতিষ্ঠানটি। অপচয়, অবৈধ সংযোগ সহ নানা কারণে দৈনিক অন্তত 30% পানি অপচয় হয় ওয়াসা। এতে 5 বছরের প্রতিষ্ঠানটি রাজস্ব হারিয়েছে 41 কোটি টাকার বেশি। পানির মান ও দফায় দফায় দাম বাড়ানো নিয়ে ক্ষোভ আছে নগরবাসীর। তবে কর্তৃপক্ষের দাবি অবৈধ সংযোগ বন্ধসহ সিস্টেম লস কমাতে কাজ করছেন তারা। আব্দুল সালামের ছবিতে শাহিন আলমের রিপোর্ট। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় দৈনিক পানির চাহিদা 13.5 কোটি লিটার। নগরবাসীর সুপেয় পানির চাহিদা মেটাতে গিয়ে প্রতিষ্ঠানটি প্রতিদিন গড়ে 3 কোটি লিটারের বেশি পানি অপচয় করে। ওয়াসার ভাষায় যেটিকে বলা হয় সিস্টেম লস। 2010 সালে যাত্রা শুরু করা রাজশাহী ওয়াসা 1 যুগের বেশি সময় পেরিয়ে এলেও এখনও 30% পানির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী। ওয়াসার তথ্য বলছে 5 বছরে প্রতিষ্ঠানটি রাজস্ব হারিয়েছে 41 কোটি 12 লাখ 35 হাজার টাকা। এছাড়া পানির মান ও দফায় দফায় মূল্য বৃদ্ধি নিয়ে ক্ষোভ নগরবাসীর। গ্যারেজ সপ্তাহে বা 15 দিন অন্তর দই ওই পানি দিয়া ওটা খাবার তো উপযুক্ত প্রশ্নই আছে। পানির দাম প্রতি বছরেই বাড়াচ্ছে, যেটা গ্রাহকদের জন্য কষ্টসাধ্য হচ্ছে।
নাগরিক সমাজের প্রতিনিধিদের অভিযোগ, পেশাদারিত্বের ঘাটতি থাকায় বাড়েনি ওয়াসার সেবার মান। দায়িত্বশীল ভূমিকা যদি তারা রাখতে পারে এবং গণশুনানির মধ্য দিয়ে যদি এই ওয়াসার যে পানির দাম যদি নির্ধারণ করা যায়, তাহলে ওয়াসার প্রতি সাধারণ মানুষের একটা আস্থা তৈরি হতে পারে। তবে সিস্টেম লস কমানোর পাশাপাশি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে কাজ চলছে বলে দায়সারা মন্তব্য প্রতিষ্ঠানটির। ডিএমএ সিস্টেম, ডিস্ট্রিক্ট মিটার এরিয়া সিস্টেম, সেই অনুযায়ী একটা সমীক্ষা প্রকল্প ইতিমধ্যে আমরা পরিচালনা করে সমাপ্ত করেছি। এই প্রকল্প যদি বাস্তবায়ন করতে পারি, এটা গ্রহণযোগ্য মাত্রা তো 10%-এর নিচে আনা সম্ভব হবে। ওয়াসার তথ্য মতে দৈনিক রাজশাহী নগরীতে প্রতিষ্ঠানটি সরবরাহ করছে 9,80,00,000 লিটার সুপেয় পানি। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। বিদ্যুৎ খাতে গুরুত্বপূর্ণ সংস্কারের মাধ্যমে বছরে $120 কোটি বা 13,800 কোটি টাকা সাশ্রয় করতে পারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সিয়াল অ্যানালাইসিস IEEFA এর হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ধাপে ধাপে বিদ্যুৎ খাতের ভর্তুকির বোঝা কমিয়ে আনতে পারে। এজন্য শিল্প খাতে চাহিদার অর্ধেক পূরণ করতে হবে ক্যাপটিভ পাওয়ারের মাধ্যমে। নবায়নযোগ্য জ্বালানি থেকে আসতে হবে 3,000 মেগাওয়াট বিদ্যুৎ। লোডশেডিং 5% কমিয়ে আনা এবং সঞ্চালন ও বিতরণের সময় সিস্টেম লস 8% কমিয়ে আনতে হবে। এটি করলে বাংলাদেশ বছরে 13,800 কোটি টাকা ভর্তুকি কমাতে পারবে। চলতি অর্থ বছরে বিদ্যুৎ খাতে ভর্তিকার পরিমাণ প্রায় 32,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সংকোচনমুখী মুদ্রানীতি বাস্তবায়নের প্রভাব পড়েছে এনবিআর এর রাজস্ব আদায়ে। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসের লক্ষ্যমাত্রা অর্জন তো দূরের কথা, গত বছরের একই সময়ের তুলনায় আদায় কমেছে 1% বেশি। এই অবস্থায় লক্ষ্য পূরণে কর আদায়ের ক্ষেত্র সম্প্রসারণে জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। এরপরও বড় ঘাটতি হলে বন্ড ছেড়ে অর্থ সংগ্রহের পরামর্শ অর্থনীতিবিদদের। ইয়ানুর সিফাতের রিপোর্ট। আন্দোলন, সংঘাত, ক্ষমতার পালাবদলের কারণে তৈরি হওয়া অস্থিরতার মাঝেই মূল্যস্ফীতির লাগাম টানতে সংকোচনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করছে সরকার। এমন পরিস্থিতিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সংস্থাটির হালনাগাদ পরিসংখ্যান বলছে, চলতি 2024-25 অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে 1,01,281 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 30,831 কোটি টাকা কম। বছর ব্যবধানে নেতিবাচক প্রবৃদ্ধি 1.03%। হাসিনা সরকারের আমলে করা বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা অবাস্তব উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, এতে যদি রাজস্ব ঘাটতি তৈরি হয় তাহলে বাজেট বাস্তবায়নে সরকার বন্ড ছেড়ে টাকা সংগ্রহ করতে পারে। যে লক্ষ্যমাত্রাটা দেওয়া হয়েছে সেটা উচ্চাভিলাষী, মানে এটা আসলে অর্জন করাটা অত্যন্ত কঠিন এবং অসম্ভব বটে। এই রাজস্ব আদায়ের যে এখনকার ধারা রয়েছে সেটা যদি চলমান থাকে এবং ব্যবসায়ের পরিবেশে যদি দৃশ্যমান আরও উন্নতি না হয়, বিনিয়োগ যদি আরও না বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো ঘাটতি আরও বেড়ে যেতে পারে, মানে বিশেষ করে রাজস্ব ঘাটতি। তাহলে সেই ক্ষেত্রে সরকারকে আসলে বন্ড ছাড়তে হবে। রাজস্ব আদায় বাড়াতে ব্যবসায়ীদের উপর চাপ প্রয়োগ না করে কর প্রদানকারীর সংখ্যা বাড়ানোর উপর জোর দিয়েছেন ব্যবসায়ী নেতারা। ইকোনমি একটা বড় ধরনের চাপের মুখে আছে। এই সিনারিও যদি চলতে থাকে তাহলে আসলে ইকোনমির ইমপ্রুভমেন্টের জায়গাটা খুব কম, এবং এই ট্রেন্ডে আমাদের যে ফোরকাস্ট আছে যে 4% লেভেলে ইকোনমিক গ্রোথ হবে এই ফিসক্যাল ইয়ারে, সেটা অর্জন করাটা খুব সহজ কাজ হবে বলে আমরা মনে করি। আইন শৃঙ্খলা পরিস্থিতি, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং ঋণের সুদহারের চাপের কথা জানিয়ে পরিস্থিতি উত্তরণে সরকারকে অনুরোধ করছেন ব্যবসায়ীরা। ইয়ানুর সিফাত, সময় সংবাদ, ঢাকা। পরিত্যক্ত 10 টন প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি করা হয়েছে ভয়ঙ্কর এক দানব, যার উচ্চতা 62 ফুট। উদ্দেশ্য সমুদ্রনগরী কক্সবাজার ভ্রমণে আসা পর্যটকদের সচেতন করা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। সমুদ্র সৈকতে নামতেই চোখে পড়ছে বিশাল আকৃতির আকাশ ছোঁয়া দানবের, যার উচ্চতা 62 ফুট। এবার দানবটি এসেছে ভয়ঙ্কর রূপে, তার সঙ্গে নিয়ে এসেছে আরও 2টি দানব, যাদের উচ্চতাও 15 ফুট করে। এগুলো আসলে ভাস্কর্য, যা তৈরি করা হয়েছে সৈকত থেকে সংগ্রহ করা পরিত্যক্ত প্লাস্টিকের বর্জ্য দিয়ে।
ব্যবহৃত হয়েছে 10 মেট্রিক টন প্লাস্টিক। প্লাস্টিক দানবটি তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একদল শিল্পী। প্রায় 1 মাস ধরে এই প্লাস্টিক দানবটা বানানোর কাজ করছি। একটা মেসেজ দেওয়ার জন্য আমরা মূলত এই কাজটা করছি। একটু মুডটা তাজা হয়ে আর সাঙ্গপাঙ্গ নিয়ে আমাদের পরিবেশকে ক্ষতি করার জন্য আসছে। প্লাস্টিক বর্জ্যে নির্মিত দানব দেখতে ভিড় করেছেন সৈকতে ঘুরতে আসা পর্যটকরা। জীববৈচিত্র্য রক্ষার জন্য অবশ্যই প্লাস্টিক সমুদ্রে ফেলা উচিত না। প্লাস্টিক আসলে একটা দানব, এটার অবশ্যই এখন থেকেই গণ সচেতনতা সৃষ্টি করা উচিত। মূলত ভ্রমণে আসা পর্যটকদের সচেতন করতে এমন প্রদর্শনী বলছে প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন। বর্জ্য ব্যবস্থাপনায় যে সরকারের যে ব্যাপক একটা ব্যয়, সেই ব্যয়টাও কিছুটা হলেও সংকুচিত হবে। ব্যক্তি পর্যায়ের সচেতনতা তৈরি হলেই কেবলমাত্র আমরা প্লাস্টিকের প্রকৃতভাবেই প্লাস্টিককে নিরসন করতে পারব। এর আগে 2022 সালে সর্বপ্রথম কক্সবাজার সমুদ্র সৈকতে 35 ফুট উচ্চতার প্লাস্টিক দানব নির্মাণ করা হয়েছিল। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিক বিলবাওর মাঠে আতিথ্য নেবে কার্লো অ্যানচেলোত্তির দল। বাংলাদেশ সময় রাত 2টায় শুরু হবে এই ম্যাচ। টেবিলের 4-এ থাকা বিলবাওয়ের মাঠ থেকে জয় নিয়ে ফেরাটা সহজ হবে না অল হোয়াইটের জন্য। লিগের শেষ 6 ম্যাচে অপরাজিত বিলবাও, তবে পরিসংখ্যানকে পাশে পাচ্ছে রিয়াল মাদ্রিদও। লা লিগায় শেষ 21 অ্যাওয়ে ম্যাচে হারের রেকর্ড নেই লস ব্ল্যাঙ্কোসের। চোট কাটিয়ে এই ম্যাচে ফিরতে পারেন চুয়ামেনি। 14 ম্যাচ খেলে 33 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 2 নম্বরে আছে রিয়াল। 1 ম্যাচ বেশি খেলে বিলবাওর সংগ্রহ 26। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রাজপথে পূজা উদযাপন ফ্রন্ট। সার্বভৌমত্ব রক্ষায় কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। হাসিনার পাশে থাকায় দিল্লির কড়া সমালোচনা মির্জা ফখরুলের। কঠিন সময় পার করছে দেশ, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে অন্তর্বর্তী সরকার। এবং ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে ব্যবসা বাণিজ্যে প্রভাব দেখছেন না অর্থ উপদেষ্টা। যেখানে কম দামে পণ্য সেখান থেকেই কিনবে বাংলাদেশ। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।